কেন থাকতে পারে? কারণ গরিব মানুষকে দিয়ে স্টার নিউজ এখন 26-এর নির্বাচনে ঠাকুরগাঁও এখন স্টার নিউজ। এখানকার যাদেরকে দেখতে পাচ্ছেন, যাদের আওয়াজ শুনলেন, তারা আসলে ঠাকুরগাঁওয়ের মানুষ। সামনে 26-এর নির্বাচন আসছে, তারাই ঠিক করবেন তাদের জনপ্রতিনিধি কে হবেন। ঠাকুরগাঁও মূলত 3টি সংসদীয় আসন এখানে রয়েছে। এই 3টি সংসদীয় আসনের 5টি উপজেলা, 3টি পৌরসভা এখানে রয়েছে। এই 5টি উপজেলার মোট 4টি উপজেলাই হচ্ছে সীমান্ত ঘেঁষা। 156 কিলোমিটার সীমান্ত এরিয়া এই ঠাকুরগাঁওয়ে। আমরা ঠাকুরগাঁওয়ের ভবিষ্যৎ কি হবে, ঠাকুরগাঁওয়ের ভবিষ্যৎ প্রতিনিধি আসলে কারা হবেন, আমরা প্রধান রাজনৈতিক দল যারা প্রতিনিধি, তারা যারা প্রতিনিধিত্ব করছেন তাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা ঠাকুরগাঁওকে যেভাবে দেখলেন একটু আগে ভিজুয়ালে, ঠাকুরগাঁওটা আসলেই এমন সুন্দর। শুরুতেই আমি আপনাদেরকে দেখাতে চাই সামনের নির্বাচনে ঠাকুরগাঁও কেন্দ্রিক কিছু সমীকরণ। একটি রিপোর্ট দেখে আসি। নিশ্চিন্তপুর ঠাকুরগাঁওয়ের আদি নাম, সবখানেই সবুজ শ্যামল রূপ। জেলার ঐতিহ্য 200 বছরের পুরনো আম গাছ, আছে বালিয়াজিনের মসজিদ, হরিপুর জমিদার বাড়ি, রাজা টঙ্কনাথ রায়ের রাজবাড়ি। গম উৎপাদনে দেশের শীর্ষে উত্তরের এই জেলা। চাষাবাদ হয় ধান, ভুট্টাও। প্রায় 5 লাখ ভোটারের জেলায় সংসদীয় আসন 3টি। সদর উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও 1 আসনে রয়েছে রাজনৈতিক পালাবদলের ইতিহাস। বালিয়াডাঙ্গি, হরিপুর ও রানীশঙ্কৈলের একাংশ নিয়ে ঠাকুরগাঁও 2 আসন, আর রানীশঙ্কৈলের বাকি অংশ ও পীরগঞ্জ উপজেলার সমন্বয়ে ঠাকুরগাঁও 3। কয়েকটি উপজেলা সীমান্ত ঘেঁষা, তাই সহজলভ্য মাদক চোরা চালানো বড় সমস্যা। নেই ফসলের সংরক্ষণের ব্যবস্থা, বেহাল সড়ক আর স্বাস্থ্যসেবা। পূরণ হয়নি বন্ধ থাকা বিমানবন্দর চালুর দাবিও। ঠাকুরগাঁও জেলায় একমাত্র শিল্প হচ্ছে সুগার মিল, সেটাও ধুকে ধুকে চলছে। স্বাস্থ্যখাতটা অনেকেই দুর্বল। সেটা আমাদের ঠাকুরগাঁও একটি মেডিকেল কলেজ হলে ঠাকুরগাঁও স্বাস্থ্যখাতটা আমাদের অনেক ডেভেলপ হবে। মাদক সমস্যা আমাদের এখানে আছে, যেহেতু পার্শ্ববর্তী আমাদের একটা বর্ডার এলাকা। অবশ্যই আমাদেরকে বিমানবন্দর চালু করতে হবে, ঠাকুরগাঁয়ের মেডিকেল কলেজ চালু করতে হবে, এবং ঠাকুরগাঁয়ের মানুষের জন্য যে কৃষিজ পণ্যের জন্য যে কৃষিজ প্রতিষ্ঠান প্রয়োজন, সেগুলো অবশ্যই আমাদের প্রয়োজন। পরিকল্পিত উন্নয়নই পারে ঠাকুরগাঁওকে একটি মডেল জেলায় পরিণত করতে। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। রিপোর্টটিতে আপনারা যেভাবে দেখলেন, এখানে আসলে এত সুন্দর এই জেলা, কিন্তু এই জেলার আসলে বেশ কিছু সমস্যা নিয়ে এখানকার যারা সাধারণ মানুষ, তারা অনেকেই উদ্বিগ্ন প্রকাশ করেছেন, তারা অনেকে প্রশ্ন রেখেছেন। আমরা সেই প্রশ্নগুলো তাদের মধ্যে ছুড়ে দিব। আমরা শুরুতেই পরিচয় করিয়ে দিই যাদেরকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি। আমার ঠিক ডানে রয়েছেন জনাব মোহাম্মদ পয়গম আলী, তিনি সাধারণ সম্পাদক জেলা বিএনপি ঠাকুরগাঁও। আমার ঠিক বামে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেলা জামায়াত ঠাকুরগাঁও, তিনি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন। তারপরে আমার একদম শেষে রয়েছেন ডান পাশে ইসলামী আন্দোলনের মাওলানা হাফিজ উদ্দিন, তিনি সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখা। এবং সবশেষ বাম পাশে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, তিনি যুগ্ম মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই সময়টা বের করার জন্য। আমাদের এই প্রোগ্রাম আমরা মূলত 2টি ভাগে ভাগ করেছি। একটি আমার কিছু প্রশ্ন আছে, যেটি মূলত আপনাদের কাছ থেকেই আসা, আর সেকেন্ড পার্টটা হবে মূলত আপনাদের কাছ থেকে যেসব প্রশ্ন আপনারা ঠিক করে নেবেন। এই আলোচনার পর, এই আলোচনা করতে করতে আপনারাও ঠিক করে ফেলেন আপনাদের প্রশ্ন, সরাসরি তারা উত্তর দিবেন। সবচাইতে বেশি উদ্বেগ, সবচাইতে বেশি প্রশ্ন আমাদের কাছে এসছে এই জেলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। এই জেলায় স্বাস্থ্য ব্যবস্থার কেন এই হাল? আমি শুরুতেই আপনাকে প্রশ্ন করতে চাই। ধন্যবাদ স্টার নিউজকে আজকের একটি সুন্দর প্রোগ্রাম করবার জন্য। তার কলা কৌশলীকে ধন্যবাদ জানাই। আপনি যে প্রশ্নটা করেছেন, সেই প্রশ্নটা হলো যে বিগত সরকারের সময় এই রাজনৈতিক দল যারা আজকে স্বৈরাচারে পতিত হয়েছে, তারা পলায়ন করেছে। স্বাস্থ্য খাতের যে দুর্নীতি ছিল, মিঠু বাহিনী রংপুর মেডিকেল কলেজের থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্য খাতটাকে এই কবজায় নিয়ে নিয়েছিল। আমরা কিন্তু তারই পরিণতি ফল ভোগ করছি। রাষ্ট্র এখন আমলারা চালাচ্ছে।
সমস্ত কিছু আমলাভিত্তিক করে ফেলা হয়েছে এই 14 মাসে, যেটা কোনোভাবেই মানুষ তার কাঙ্ক্ষিত সার্ভিস পাচ্ছে না। ঠাকুরগাঁও জেলায় আমরা দেখলাম যে সেখানে 134টি বা 35টি পদ আছে, ডাক্তার থাকার কথা আছে মাত্র 34 জন। এটা আপনার অতি সত্য কথা। ইতিমধ্যেই এটা নিয়ে আইসিইউ 10টি বেড কোভিডের সময় রেডি হয়ে গেছিল, তার শুধু বেড এবং অন্যান্য যন্ত্রপাতি আর কয়েকজন স্টাফ দিলেই এই 10টি আইসিইউ চালু হয়ে যায়। এবং এটা নিয়ে আমি নিজেও ওখানে ভিজিট করেছি, আমার আরও কয়েকজন নেতৃবর্গ ভিজিট, এবং আজকে একটা প্রোগ্রাম আমাদের মহাসচিব মহোদয় যেহেতু এই জেলার মানুষ, তিনি এই আসনে নির্বাচন করবেন, তিনি তার অনর্গল তিনি স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য ডিজি সবাইকে বলছেন, এবং এইখান থেকে সিভিল সার্জন অফিস থেকে তাদের যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে। আজকে আমি নিজে চিঠিগুলো দেখেছি, কিন্তু ওখান থেকে কোনো অ্যালটমেন্ট বা বরাদ্দ আসছে না। আচ্ছা, আমরা জামায়াতের সেক্রেটারি মহোদয় আপনার কাছ থেকে শুনি যে আপনারাও কি একমত এই বিষয়ে? আপনারা কি বলবেন? আপনি কি নিজে এই হসপিটালে চিকিৎসা নিতে যান? জি, ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে স্টার টেলিভিশনকে যারা আজকে সুন্দর আয়োজন করার জন্য। উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। অন্যান্য ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। যদি আমরা ধরি, এখানে প্রায় 18 লক্ষ লোকের বসবাস ঠাকুরগাঁও জেলায়। এরপরে আমাদের সীমান্ত ঘেঁষা পঞ্চগড় জেলা, তারাও ট্রিটমেন্ট এখানে নিতে আসেন। এরপরে দিনাজপুরের 2টা উপজেলা, তারাও ট্রিটমেন্ট অনেক সময় আমাদের এখানে নিতে আসেন। তো সেই দিক থেকে তুলনা করলে প্রায় 25 লক্ষের ট্রিটমেন্টের জন্য ঠাকুরগাঁও আমাদের যে হাসপাতাল আছে, এইটা আমাদের একেবারে দুরবস্থা একেবারে। এর জন্য আমরা বরাবরই দাবি করে এসেছি যে ঠাকুরগাঁয়ে কমপক্ষে একটা মেডিকেল কলেজ আমাদের দরকার ছিল এই জায়গায়, এবং পাশাপাশি উন্নত মানের চিকিৎসা যেন এখানে পায়, তাহলে আমাদের এখানে সেই 25 লক্ষ লোকের যে চিকিৎসার সুবিধা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। ছিল যে এই সরকারে আপনাদেরও প্রভাব আছে, আপনারা কি চেষ্টা করেছেন হাসপাতাল নিয়ে? জি, আমরা মনে করি না যে এই সরকার আমাদের প্রভাব আছে, এটা আমরা মনে করি না, বা জনগণ এটা মনে করে না। আমরা সরকারের মতো চলে, আর আমরা রাজনৈতিক দলগুলো আমাদের মতো আমরা চলি। আমরা এই সরকারের কাছে দাবি রাখতে পারি, দাবি করতেছি আমরা যে ঠাকুরগাঁয় অতি দ্রুত আমরা যেন 100 শয্যা বিশিষ্ট অথবা একটা মেডিকেল কলেজ আমাদের দরকার। আমি ইসলামী আন্দোলনের আপনার কাছ থেকেও এই একই সেম প্রশ্ন। এই হসপিটালে কখন আপনি নিজে গিয়েছেন এবং দেখেছেন এখানকার অবস্থা কীরকম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ধন্যবাদ জানাই স্টার টেলিভিশন পরিবারকে। স্বাস্থ্য খাতে যে দুরবস্থা ওনারা যে আলোচনা করছেন এ ব্যাপারে আমি সহমত পোষণ করছি। এখানে স্বাস্থ্য খাতে সেবার মান খুবই নাজুক, যেখানে একজন সুস্থ মানুষও 2-3 দিন রোগী নিয়ে থাকলে সুস্থ মানুষটাও অসুস্থ হয়ে যায়। যেখানে পর্যাপ্ত পরিমাণ কোনো যন্ত্রপাতির ব্যবস্থা নাই, পর্যাপ্ত পরিমাণ ডাক্তারের ব্যবস্থা নাই, পর্যাপ্ত পরিমাণ নার্সের ব্যবস্থা নাই, পর্যাপ্ত পরিমাণ বেডের ব্যবস্থা নাই। এই জন্য এই এলাকার বিশেষ করে ঠাকুরগাঁয়ের গণমানুষের দাবি হলো ঠাকুরগাঁয়ে একটা মেডিকেল কলেজ। যদি মেডিকেল কলেজ এখানে ব্যবস্থা হয় তো হয়তো ঠাকুরগাঁওবাসীর চিকিৎসা খাতের যে সর্বনিম্নের যে অবস্থাটা সেটা হয়তো আমরা আধুনিকায়ন পাবো, সেবার মান ভালো পাবো আশা করা যায়। ঠাকুরগাঁওর মানুষকে আর রংপুর ঢাকা দৌড়াইতে হবে না। এনসিপির যিনি প্রতিনিধি আছেন, আমরা যদি আপনার কাছে জিজ্ঞেস করি, আপনার কি মনে হয় আমাদের যে অভিযোগ শুধু ঠাকুরগাঁওয়ে 250 বেডের যে হাসপাতাল সেটা নিয়ে এই অভিযোগ না, এই অভিযোগ কিন্তু যতগুলো উপজেলা আছে সবগুলো হসপিটালেরই একই অবস্থা, এখানে ডাক্তার থাকতে চায় না। আপনারা কি কোনো সময় এগুলোর দিকে নজর দিয়েছেন? উপস্থিত সহ আলোচকবৃন্দ এবং দর্শক সারিতে যারা রয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসলে চিকিৎসা খাতের নাজুক অবস্থা কথা বলার আগে এই ঠাকুরগাঁয়ের চিকিৎসা খাতের রাজনীতিকরণ এবং বাণিজ্যিকরণের 2টা বিষয়ে একটু আলোকপাত করতে চাই। 5 আগস্ট পরবর্তী সময়ে সদর হাসপাতালে আগে আউটসোর্সিংয়ে যারা নিয়োগপ্রাপ্ত ছিল এই নিয়োগ বাতিল করা হয়। পরবর্তী সময়ে আমরা দেখেছি প্রায় 50 জনের মতো যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে একটা বিশেষ রাজনৈতিক দলের সুপারিশের মাধ্যমে হয়েছে, এবং প্রত্যেককে 2 থেকে 3 লক্ষ টাকা দেওয়া লাগছে এখানে নিয়োগপ্রাপ্ত হওয়ার জন্য। পরবর্তীতে আমরা জানি যে ঠাকুরগাঁয়ে প্রায় 300 অধিক ক্লিনিক রয়েছে, এখানকার মাত্র 5টা থেকে সর্বোচ্চ 10টার মতো ক্লিনিক অনুমোদন প্রাপ্ত। এই টাকাটা কে কাকে দিয়েছে? যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে, যাদের সুপারিশ হয়েছে যেই রাজনৈতিক দলের, তাদেরকেই দিয়েছে। এখন তো বলা হয় যে সরকারে আপনাদের অনেক প্রভাব আছে, আপনার দলের উপদেষ্টা থেকে শুরু করে সব জায়গায়, সেখানে কি আপনাদেরও কোনো দায় আছে কি না?
এটা তো এই দায় নিঃসন্দেহে আমাদের যতটুকু না রয়েছে তার থেকে দায়ী পড়তায় যারা এই অপসংস্কৃতি 5 আগস্টের পূর্ববর্তী অপসংস্কৃতি পুনরায় চালু করার রেখেছে, এটা তাদের পড়তায়। এটা নিঃসন্দেহে একটা সরকারের ব্যর্থতা, স্বাস্থ্য খাতের যে উপদেষ্টা রয়েছেন, এখানে যে সিভিল সার্জন রয়েছেন, এটা তাদের ব্যর্থতা। এই অঞ্চলের আর কি চিকিৎসার ক্ষেত্রে যে যত আধুনিকায়ন ব্যবস্থা করা দরকার, যে কার্যকরী উদ্যোগ নেওয়া দরকার, এখানে আইসিইউ সিসিইউ সহ প্রান্তিক লোকজনের, প্রান্তিক পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে, এখানকার মানুষজনকে যেন পরবর্তী সময়ে শুধু যদি উন্নত সেবার জন্য সর্বোচ্চ আসতে হলে ঠাকুরগাঁয়ে আসতে হবে, নতুবা তাদের নিজ নিজ উপজেলা অথবা ইউনিয়ন পর্যায়ে যে চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখানে আমরা সর্বাধুনিক চিকিৎসা সম্মত ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিব। আচ্ছা, একটা প্রশ্ন খুব কমন, একটা হচ্ছে যে এখানকার স্থানীয় সরকার যেই পদ্ধতি আছে, স্থানীয় সরকারে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এই সব জায়গায় সরকারি যেসব সামাজিক বেষ্টনী বলেন, সরকারি যেসব সুযোগ সুবিধা যে একদম প্রান্তিক মানুষের কাছে পাওয়ার কথা, সেই সুযোগ সুবিধা পাওয়া নিয়ে অনেক বেশি অভিযোগ। পরিষ্কার করে যদি বলেন, আমি একটু বিএনপির প্রতিনিধি যিনি আছেন, আপনি যদি একটু বলেন যে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন এবং আপনারা আসলে ক্ষমতায় গেলে এই জিনিসটা চেঞ্জ করার চেষ্টা করবেন কিনা? আসলে এই জায়গাটায় নির্ভর করে আপনি যাকে প্রতিনিধি চুজ করছেন তার অ্যাটিটিউডটা কি। জি, সরকার বরাদ্দ দেয়, এই বরাদ্দটা আপনি কিভাবে বিভাজন করবেন এবং আপনি কিভাবে ওটাকে ইউটিলাইজ করবেন, নীতিমালাটা যা আছে দুস্থ গরিবদের জন্যই বরাদ্দ দেওয়া হয়। কিন্তু রিলিফ ফাংশনটা সবচেয়ে বেশি ডিল করে ইউনিয়ন পরিষদ, এবং ইউনিয়ন পরিষদ এটা দিয়ে দেয় তার মেম্বারদের কাছে, কাউন্সিলরদের কাছে, পৌরসভা দিয়ে দেয় কাউন্সিলর কাছে। আসলে এই জায়গাটাকে মনিটর করবার জন্য যিনি সবচেয়ে বিষয় থাকে সেটা হলে সরকার আর চেয়ারম্যান। এখন এই জায়গাটা খুব ভার্নারেবল, কারণ বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদে প্রায় 99%-ই ছিল আওয়ামী লীগ, এবং এই চেয়ারম্যানরা চলে যাওয়ার পর এগুলা বিভিন্নভাবে মেম্বারদের হাতে চলে গেছে, এবং মেম্বাররা এটাকে, আপনার সাথে আমি একমত যে এটা সঠিকভাবে তার বিপণন ব্যবস্থা বা সরকারের যে কাঠামো, সরকার ইতিমধ্যে পৌরসভাকে সব বিলুপ্ত করে দিছে, মেয়র থেকে কাউন্সিলর পর্যন্ত, উপজেলা পরিষদ টোটালি বিলুপ্ত, জেলা পরিষদ বিলুপ্ত। আপনার শুধু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাই বললেই চলে, গোটা বাংলাদেশের মেম্বাররা শুধু আছে। এদেরকে যারা নিয়ন্ত্রণ করেন তিনারা হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা, হলো তার অথরিটি, ডিসি তার অথরিটি, ডিডিএলজি তার অথরিটি। এই অথরিটি তাদের যে একজন করে ট্যাগ অফিসার থাকে, এই ট্যাগ অফিসারের কাজ হলো এই রিলিফটাকে ফাংশন করা এবং প্রকৃত লিস্টটাকে যাচাই বাছাই করা। আমি জানি না, আমার কাছেও অভিযোগ আছে, পাই যে আসলে এ পায় ও পায় না, তো এটা একটা কমন অভিযোগ কিছু থাকে। আচ্ছা, যেহেতু এখন ইউনিয়ন উপজেলা পরিষদ সচল না, যেহেতু ইউএনওরাই এটা করছেন, আপনাদের নামে সুনির্দিষ্ট অভিযোগ আছে যে আপনারা প্রশাসনকে যেভাবে বলেন অনেকটা তারা সেইভাবে মেনে চলে, আসলে এটা কি সত্যি কিনা? আসলে আমরা অ্যাজ এ পার্টি আমাদের যেটুকু প্রিভিলেজ একটা ডিসির কাছে বা ইউএনওর কাছে আমরা যেতে পারি, এইটুকু বলতে পারেন 5 আগস্ট পর্যন্ত আমরা একটু ওনাদের চেম্বারে যেতে পারি, চেয়ারটা দেয়। 5 আগস্টের আগে আমাদেরকে তালিকা দিতে পারেন না, ওইভাবে তালিকা আমাদের দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা আসলে অনেক মানুষের সাথে কথা বলেছি, আওয়ামী লীগ 5 আগস্টের আগে চলে গেছে, তো আওয়ামী লীগের পরবর্তীতে যে সংস্কৃতি, বাংলাদেশের যে সংস্কৃতি, ঠিক ওই জায়গাগুলোতে আবার দেখা যাচ্ছে যারা এখন পাওয়ারফুল সেই আঙুলটা আপনাদের দিকে বেশি আসে, যে তারা এই প্রশাসনকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে এবং তাদের লোকগুলো এই ধরনের কাজ দেয়, টেন্ডার বলেন আর যেখানে বলেন তাদের লোকগুলোকে প্রায়োরিটি দিয়ে তারা কাজ পাচ্ছে, এগুলো ঠিক কিনা? এটা তো আসলে বিএনপি যেহেতু একটা বৃহৎ বড় দল, আওয়ামী লীগ চলে যাওয়ার পর এটা বিএনপির দিক মানুষের তীরটা বেশি আসছে, এটা সত্য। আমরা এখন আমাদের দিক থেকে আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশে এখন ধরেন, আমি এক কথায় কিন্তু আপনাকে উত্তরটা দিয়েছি যে প্রশাসনিক কাঠামোর মধ্যে আজকে টেন্ডার যদি বলেন, যে সমস্ত দপ্তর টেন্ডারগুলো করছে, এই টেন্ডারগুলো তারা ফ্রি টেন্ডার করছে, আবার লাইসেন্স ভিত্তিক। এই যে নীতিমালাটা করা আছে আওয়ামী লীগের সময়, ওই নীতিমালাটা কিন্তু চেঞ্জ হয় নাই। বলছে যার লাইসেন্সটা এত কোটি টাকার কাজ হলে ওই লাইসেন্সধারী লোকটা কাজটা পাবে, আর কারো ওখানে পার্টিসিপেট করারই সুযোগ নাই। তা আমি বলছি আপনি ফ্রি টেন্ডার একটা হয়ে গেছে ইতিমধ্যে সিদ্ধান্ত কয়েকদিন আগে, আওয়ামী লীগের লোকই কাজ পেয়েছে। হ্যাঁ, পাইছে তো। আপনি অনেক জায়গায় আওয়ামী লীগের লোক লটারিতে কাজ পাইছে, ফ্রি টেন্ডারে কাজ পাইছে,
হয়েছে তো, সে তো ঠিকাদার, ও তারা আছে, তার লাইসেন্স তার হেভি মানে আছে, তারা আছে তার এলাকায়। দেখা যাচ্ছে তার লাইসেন্সের উপর কোটি কোটি টাকার কাজ হয়েছে। আর আমার 17 বছরে তো আমাদের লোক লাইসেন্সে করার পর সুযোগ না, পায়নি। সেই লাইসেন্সের কথা বলা হচ্ছে, সেগুলো লোক দেখানো, তার পেছনে এই দলের না, 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 লোক, না, এটা নতুন লোক, সম্পূর্ণ, মানে এটা আগের কাগজ নতুন মানুষ। আমি বলছি এটা সম্পূর্ণ মিথ্যা। আচ্ছা, মানে একই প্রশ্ন আপনাকেও করতে চাই, স্থানীয় সরকার কেন কার্যকর না এই এলাকায়? আসলে প্রশাসনিক কাঠামোতে যারা প্রজাতন্ত্রের লোক হয়ে কাজ করছেন, তো তাদের তো তাদের প্ল্যানগুলো এক্সিকিউশনের জন্য রুট পর্যায়ে লোক দরকার। রুট পর্যায়ে পর্যাপ্ত লোকবল নেই, এ কারণে যেহেতু রাজনৈতিক দলের কর্মী বা একটা সমর্থন রয়েছে রুট পর্যায়ে পর্যন্ত, তাদের কাছে মনে হয়েছে এটা এক প্রকার সংস্কৃতি, অলিখিত সংস্কৃতি, প্রশাসনে যারাই থাকে, ক্ষমতাসীন যারাই থাকে, তাদের সহযোগিতা নিয়ে জাতীয় কাজগুলো করে। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, এখন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল কারা বলা হচ্ছে বিএনপিকে, তো আলটিমেটলি প্রশাসনের কর্তা ব্যক্তিরা তাদের সহযোগিতা নিয়ে কাজগুলো করছে। এনসিপি নাই কোথাও? এনসিপি নাই, কোথাও নেই, এখানে নাই, না নেই। আচ্ছা আচ্ছা, জামাতের কাছে ঠিক একই প্রশ্ন, আপনারা আসলে কি মনে করেন স্থানীয় সরকার কেন এখানে কাজ করতে পারে না? আপনারা কতটুকু ভাগে পান? আমি এইভাবে বলি যে আসলে আপনি মনে করেন যে উপজেলা থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত এই জনপ্রতিনিধিগুলো যদি সৎ এবং যোগ্য হয়, আমার মনে হয় যে প্রত্যেকটা সেক্টরে যদি আমরা ভালো লোকগুলোকে বসাইতে পারি, তাহলেই কিন্তু এই দুর্নীতিগুলো কমে যাবে। আমি মনে করি যে আমি 5 বছর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান হিসাবে ছিলাম, আমার পয়গাম ভাইও ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে ছিলেন ওই জায়গায়। আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট আমরা চেষ্টা করেছি দুর্নীতিমুক্ত করার জন্য। যখন বরাদ্দ আসে এগুলি ভাগ করে আমরা দিয়েছি এবং তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা এইভাবে কাজগুলো করেন। কিন্তু বিগত ফেসিবাদ সরকারের চেয়ারম্যানগুলোর সংখ্যাটা তাদের কিন্তু বেশি ছিল, তারা তো আমাদের কমান মানে নাই। এরপরে দ্বিতীয়ত কথা হইল যে গোটা উপজেলা পরিষদের আপনার প্রধান উপদেষ্টা হলো এমপি মহোদয়। এমপি মহোদয়ের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ ছিল না। এই জন্য আমি কথাটা বলি যে এমপি থেকে শুরু করে একেবারে ইউনিয়ন চেয়ারম্যান পর্যন্ত যদি এই লোকগুলো যদি সৎ এবং যোগ্য এবং ভালো লোক যদি আমরা বসাইতে পারি, জনগণ যদি বসায়, তাহলে এই জায়গাগুলো সব ঠিক হয়ে যাবে, কোনো কোথাও দুর্নীতি আর হবে না। দ্বিতীয় প্রশ্ন হলো আপনার যে স্থানীয় নির্বাচনের এই যে কি বলেন না, দ্বিতীয় প্রশ্নটা শুধুমাত্র বিএনপির নামেই অভিযোগ আছে সেরকম না, যেহেতু জামাতও বলা হয় যে এই সরকারের একটা অংশ, তারাও প্রভাব আছে এই সরকারে, তো তাদের লোকজন এখন সক্রিয় এবং তারাও হয়তো কিছুটা। জি, আমার সংগঠনের জায়গা থেকে আমি বলতে পারি ইনশাল্লাহ জামাত ইসলামের এক সময় দেন আমাকে একটু আর কি, যে জামাত ইসলামের বিগত 14 থেকে 2019 সালে সারা বাংলাদেশে 121 জন ছিল উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ, এরপরে 37 জন ছিল মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের সময়। জি, আওয়ামী লীগের সময় আচ্ছা বলি। আর উপজেলা চেয়ারম্যান ছিল আমাদের ওই সময় 36 জন 37 জন। এই 121, 36, 37 সারা বাংলাদেশে আমাদের এই জনপ্রতিনিধিদের ব্যাপারে 1 টাকাও কোথাও কোনো দুর্নীতি আমাদের কাছে আসে নাই, এবং নির্দ্বিধা আমরা বলতে পারি যে আমাদের ক্ষেত্রে এটা ইনশাল্লাহ হবে না, ভবিষ্যতেও হবে না। ইসলামী আন্দোলন, আপনাদের কাছে প্রশ্ন ছিল যে স্থানীয় পর্যায়ে এই যে কাবিখা বা টিআর বা এই যে বয়স্ক ভাতা, এগুলো ঠিকমতো বিতরণের ক্ষেত্রে বা জন্ম নিবন্ধন এগুলো আনার ক্ষেত্রে আমরা সাধারণ মানুষের যে ভোগান্তি, প্রত্যেকটা মানুষ কম বেশি এটার ভোগান্তিটার শিকার হয়, সেটা আসলে কিভাবে যাবে? এই দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি এই সব কিছু দূর করার জন্যে আল্লাহ ভীরু, সৎ এবং যোগ্য মানুষ যখন চেয়ারে বসবে, নেতৃত্বে আসবে, ওই সমাজ থেকে তখন দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি এ সমস্ত দূরীভূত হবে। এজন্য আমি মনে করি যদি ইসলামিক দলগুলো ক্ষমতায় আসে, যে ইসলামিক দলের সারা বাংলাদেশে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নেতা কর্মীর ব্যাপারেও চাঁদাবাজি, টেন্ডারবাজির কোনো দুর্নাম আসে নাই, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আসলে এজন্য আমরা মনে করি যে প্রত্যেকটা চেয়ারম্যান, প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের প্রত্যেকটা প্রতিনিধি যদি আল্লাহ ভীরু, সৎ, যোগ্য মানুষের হাতে যদি দায়িত্ব আসে, তাহলে আমরা মনে করি এই জায়গার মধ্যে দুর্নীতি হবে না। যোগাযোগ নিয়ে একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে ঢাকা থেকে আমার মনে হয় সবচেয়ে বেশি দূরত্বে, পঞ্চগড়ের পরই হচ্ছে ঠাকুরগাঁও। এখান থেকে একটা মানুষ যদি অসুস্থ মানুষ, ক্রিটিক্যাল মানুষকে ঢাকা পাঠাইতে হয়, যদি একটা এয়ারপোর্টের কথা বলেন সেটাও প্রায় 80 কিলোমিটার 90 কিলোমিটার দূর এখান থেকে। আর যদি আপনি গাড়িতে তাকে পাঠাইতে চান
যদি ক্রিটিক্যাল রোগী হয়, আমি জানি না কত মানুষ আসলে বেঁচে ফিরতে পারেন, বেঁচে সেই পর্যন্ত পৌঁছাতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা এখানে একটা এয়ারপোর্ট, আমরা জানলাম যে 80-র দশকে সেটা বন্ধ হয়ে গেছে। এখানকার বিএনপির মহাসচিব তিনি যখন একসময় বিমানের দায়িত্বেও ছিলেন, তো সেই জিনিসটা কেন করা যায় নাই এবং আপনাদের কোনো প্ল্যান আছে কিনা? আমাদের 2001-এ আমরা ক্ষমতায় ছিলাম, 4 দলীয় জোট তখন। ওই সময় ঠাকুরগাঁ অঞ্চলটাকে আপনাকে এর প্রায়োরিটি যেটা ছিল, এখানে ছিল কৃষির উপরে প্রায়োরিটি ছিল। জি। আপনি ঘুরেছেন, এখানে কোনো শিল্প নাই। জি। একটি শিল্প আছে, রুগ্ন শিল্প, সেটা হলো ঠাকুরগাঁ সুগার মিল। জি। আর ছিল কৃষিভিত্তিক শিল্প, ছিল হাস্কিং মিল। রাইট। এছাড়া বাকি মানুষের জীবিকায় ছিল কৃষি। জি। ওই সময় মানুষের সবচেয়ে প্রাধান্য ছিল যে এইখানকার মানুষের কৃষকের জন্য কাজ করতে হবে। আমি কৃষি প্রতিমন্ত্রী হিসাবে তখন এই এলাকায় এই যে আজকে বরেন্দ্র যে প্রকল্পটা এখানে এসেছে, এইটা তো তখন এখানে নিয়ে এসেছিলেন, এবং পানি উন্নয়ন বোর্ড থেকে 860টি টিউবওয়েলকে একদিনে হস্তান্তর করে এটা আজকে কৃষক যে পানি পায় এবং যে কৃষি উৎপাদন করে আমরা কৃষক যে আজকে বেঁচে আছে, এটা তার অবদান। কৃষির বিষয় যেহেতু তুললেন, মানুষের হাহাকারও আমরা দেখেছি। মানুষের হাহাকার দেখেছি যারা আজকে আলু উৎপাদন করে এখানে বাজারজাত করতে পারে নাই। যে আলু এখানে 9 টাকা পাওয়া যাচ্ছে, ঢাকায় সেই আলু 30 টাকা এখন কেজি। এখানকার মানুষ ঠকছে কিনা? এখানকার ধান, এখানকার যে ভুট্টার কথা বললেন, এখানকার গমের কথা বললেন, সেইটা আসলে প্রপার দাম কৃষক পাচ্ছে না। সেই জায়গায় কোনো কার্যকর কোনো পদক্ষেপ আমার মনে হয়েছে এতদিন পর্যন্ত, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 50 বছরের বেশি, 54 বছর, এই জায়গায় কোনো কেউ নজর দিয়েছে বলে মনে হয় নাই, এবং অনেক মানুষেরই সেই অভিযোগ। আপনি শুনেন, আমাদের এই আলু, আমি নিজেও কৃষক, আমার আলু আছে কোল্ড স্টোরে, বিক্রি করতে পারছি না, পার্টিটা এটা আমার লোক নাই। গত বছর এই আলুটা এখানে 50 টাকা বিক্রি হয়েছে, আমি কৃষক বিক্রি করছি, আমার মতো অনেক কৃষক বিক্রি করছে। এইটা আসলে কৃষি ডিপার্টমেন্টের একটা ম্যানেজমেন্টে যেতে হবে। আমাদের এই জায়গাটায় সাংঘাতিকভাবে আমাদের এই রাষ্ট্র তার কৃষি এই উত্তর অঞ্চলকে, বিশেষ করে দিনাজপুর, বগুড়া, আমাদের গ্রেটার রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, এই জোনগুলোকে আপনার কৃষিভিত্তিক জোন করে জমিতে কোনটা আবাদ কতটুকু হবে এটা ঠিক করতে হবে। আমরা এটা ঘটনা বলি, আজকে এইটা হয় না, এটা সরকার যারা ছিল তারা এটা করে নাই। এক সময় আমাদের সরকারও ছিল, আমরাও ছিলাম 2001 থেকে। ওই সময় যে আপনি কৃষি পণ্যের দাম আর তার উৎপাদিত পণ্য করতে যে তার যে সার, বীজ, এই দামটাও কম ছিল। আচ্ছা। এবং সেই সময় যদি আপনাকে খেয়াল থাকার কথা, চালের কেজি 7 টাকা লাগছিল, ওই রিক্সাওয়ালা ভাই খুব খুশি ছিল, কিন্তু কৃষক মরে যাচ্ছিল। আমাদের যে ব্যালেন্স করবার জন্য আমরা বলছি যে গতবারে এত আলু লাগাই ফেললো মানুষের ধানের জমিতে আলু করে ফেললো, আবার ধানের দামটা বেড়ে গেল। এই যে বিষয়টা, এইটাকে আপনাকে একটা কৃষি বেস আপনার একটা টার্গেট করে দিতে হবে কৃষি অফিসকে, সরকারকে, যে আপনার যা জমি আছে এর কৃষি উপসহকারীরা ইউনিয়নে কাজ করে, প্রতি ইউনিয়নে 2-3 পর্যন্ত উপসহকারী আছে। আপনার কার কতটুকু জমি আছে সার্ভে করা আছে, কত হেক্টর জমি ঠাকুরগাঁ জেলায় আবাদ হয়, কোন ফসলে কতটুকু হয়, এটাও আছে। আমি বলবো যে রাষ্ট্রের এই কৃষি বিভাগের দায়িত্ব হলো যে আপনি এর বেশি আলু ফসল করতে পারবেন না, আপনি এর বেশি গম করবেন না, আপনি এর বেশি অন্যান্য সবজি করবেন না। আচ্ছা, একজন কৃষিবিদ আমাদের আলোচকদের মধ্যেই আছেন, এনসিপির যিনি প্রতিনিধি, তার কাছে এই টপিকটা নিয়ে, আপনি এটা নিয়ে বেশি ভাবার কথা, কেন আপনাদের এই অঞ্চলের মানুষ এরকম হাহাকার করবে কৃষি নিয়ে? এখন দেখেন, আসলে দেখেন যে এই অঞ্চলের মানুষজন, আমাদের ঠাকুরগাঁয়ের লোকজন প্রচুর পরিমাণে কৃষির সাথে সম্পৃক্ত রয়েছে। এখানে কৃষির আধুনিকায়ন যেমনটা হয় নাই, আবার যে আমরা প্রাচীন সিস্টেমের কথা বলি, এই সিস্টেমের আলোকে যেরকম সংরক্ষণ
করা দরকার সেটা হচ্ছে না। আবার এখান থেকে যোগাযোগ ব্যবস্থাটা উন্নত তো না হওয়ার দরুন দেখা যাচ্ছে যে আমাদের এখানে পণ্যটা উৎপাদিত হচ্ছে কিন্তু এটা ভায়া মাধ্যমে ঢাকা যাচ্ছে। যদি এখান থেকে আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো হতো তাহলে এখানকার আর কি কৃষকরা বা উৎপাদনকারীরা একটা ন্যায্য মূল্য পেত, পাশাপাশি যারা ভুক্তভোগী আলটিমেট যারা কনজিউমার রয়েছে তারা একটা ফ্রেশ সবজি পেত। এটা অন্যতম অন্তরায় হচ্ছে একটা যোগাযোগ ব্যবস্থা। তার পাশাপাশি যে আধুনিক প্রযুক্তি রয়েছে চাষাবাদের ক্ষেত্রে উন্নত ফলনশীল যে বীজগুলো রয়েছে এইগুলা না আসার দরুন মূলত এই অঞ্চলের কৃষকরা পিছিয়ে রয়েছে এক্ষেত্রে। এই জায়গার একটা বড় দুর্নীতির কথা আজকেও আমরা কৃষকের সাথে অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছে, আপনারা হয়তো একমত হতে পারেন নাও পারেন, কেউ কেউ বলেছেন যে সারের যে বস্তা ওনারা যেটা 1200 টাকায় কেনার কথা ওনারা বলছেন যে 1800 টাকায় তারা কেনেন। এটা কেন হয়, এখানে কেন হচ্ছে? এটা তো দৃশ্যমান আর কি একটা ধ্রুবমান সত্য যে যারা এই সিন্ডিকেটে রয়েছে, যারা এই ব্যবসায়ীরা টোটালটা এটা একটা সিন্ডিকেটের মাধ্যমে এই দামটা নিয়ন্ত্রণ হচ্ছে, তারা কৃত্রিম সংকট তৈরি করছে। সরকার কিন্তু পর্যাপ্ত যে এই অঞ্চলের জন্য যতটুকু সার দরকার সরকারের যা রয়েছে মজুদের তারা কিন্তু প্রান্তিক এরিয়ায় দিয়ে দিচ্ছে। কাদের মাধ্যমে দিচ্ছে? যারা এটার লাইসেন্স রয়েছে, কিন্তু এই লাইসেন্স প্রাপ্ত ব্যক্তিরা একটা কৃত্রিম সংকট তৈরি করে মূলত দামটা বৃদ্ধি করছে। এক্ষেত্রে সরকার এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের সচেতনতা এবং এটা নিয়ে একটা অবজারভেশন যদি আসে যে না এরা কৃত্রিম সংকট তৈরি করছে তাহলে হয়তো বা এক্ষেত্রে দামটা কমানো সম্ভব। আপনারা আপনাদের জায়গায় কি আওয়াজ তুলেছেন যে এরা কারা চিহ্নিত করার? আপনি যেহেতু নিজেই একজন কৃষিবিদ। হ্যাঁ, এ বিষয়ে আমি জেলা প্রশাসন স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি। অতি সম্প্রতি আমাদের কৃষি উপদেষ্টা এবং সচিবের সাথে আলোচনা হয়েছে এগুলার জন্য আমরা সুলভ মূল্যে সরকার নির্ধারিত মূল্যে যেন প্রান্তিক অঞ্চলের কৃষক যেন সার পেতে পারে কার্যকরী উদ্যোগের জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। আশা করছি অতি দ্রুত সময়ে এটা বাস্তবায়ন সম্ভব। তবে এটা বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক এবং প্রশাসনিক সহযোগিতা সবচেয়ে বেশি জরুরি। আচ্ছা, কৃষি নিয়ে আপনাদের অনেক মানুষের হাহাকার এবং কষ্টের কথা আমরা শুনলাম, আজকেও শুনেছি। আসলে পয়গাম ভাই বলেছেন যে আমাদের এই দিকে এই অঞ্চলের প্রধান যেটা শস্য আমরা মনে করি এখন ভুট্টা। এই ভুট্টাটা কিন্তু যখন উঠে তখন কিন্তু কৃষকরা এই ভুট্টা ন্যায্য দাম কিন্তু তারা পাচ্ছে না। তারা ব্যবসায়ীরা এখান থেকে কম দামে কিনে কৃষকরা এজলে ঠকে যাচ্ছে। এই ভুট্টাটা বাইরে গিয়ে আমাদের জেলার বাইরে গিয়ে বা দেশের বাইরে গিয়ে সেটা ফুড প্রসেসিং হয়ে ইন্ডাস্ট্রির মাধ্যমে সেইটা যখন খাদ্য তালিকা হিসাবে আমাদের এই দিকে আসছে তখন আমাদেরকে এটা কিন্তু বেশি দামে কিনতে হচ্ছে। এরপরে আলুটাও কিন্তু একই অবস্থা। আলু এখানে আমাদের প্রচুর উৎপাদন হয়, এই আলুটাও কিন্তু যখন কৃষকরা বিক্রি করতেছে তখন কোনো দাম নাই। এটা আবার ব্যবসায়ীরা যখন কিনতেছে কিনে নিয়ে যখন বাইরে নিয়ে চলে যাচ্ছে। আপনাদের কাছে কোনো সমাধান আছে কিনা? এই অভিযোগ তো সবাই আমাদের সমাধান আছে। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এই আলুটাও কিন্তু বাইরে চলে যাচ্ছে কম দামে, আর ওরা তখন ওইটা ফুড প্রসেসিং করে চিপস এগুলি বানাইয়া তখন আমাদের কাছে যখন নিয়ে আসতেছে তখন এগুলো আবার বেশি দাম আমাদেরকে কিনতে হচ্ছে। আমার কথা হলো যে আমরা যদি এই ইন্ডাস্ট্রিগুলোকে বা এই ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত যে বড় বড় ব্যবসায়ী যারা আছে বাইরে তাদেরকে যদি আমরা ঠাকুরগাঁয়ে আহ্বান জানাই যে আপনারা আসেন ঠাকুরগাঁয়ে বিনিয়োগ করেন, এই জিনিসগুলো আপনারা কম দামে এখানে পাবেন, কম দামে পেয়ে আপনারা এখানে এই ইন্ডাস্ট্রিগুলো তৈরি করেন, তাহলে আমার মনে হয় যে একদিক থেকে কৃষকরা লাভবান হবে এবং যারা আলু উৎপাদন করছে তারাও লাভবান হবে। অপর দিক থেকে তারা যখন এখানে বিনিয়োগ করবে, ইন্ডাস্ট্রি গড়ে তুলবে, তখন ঠাকুরগাঁয়ে হাজার হাজার যুবক কিন্তু বেকারত্ব দূর হবে। তো এটার প্রধানতম আমি যেটা মনে করতেছি যে আমাদের এই বড় বড় ব্যবসায়ীদেরকে যদি আমরা ঠাকুরগাঁয়ে আনতে হয় তাদেরকে যে আমাদের যে যোগাযোগ এই যোগাযোগে তারা কিন্তু আসবে না। অবশ্যই আমাদের বিমানবন্দরটা আমাদের লাগবে। এই বিমানবন্দর যদি আমাদের চালু হয়ে যায় তাহলে ওই ধরনের বড় বড় ব্যবসায়ীদেরকে আমরা যখন দাওয়াত দিব যে আপনারা আসেন ঠাকুরগাঁ ইন্ডাস্ট্রি করেন, এই প্রতিষ্ঠানগুলো আপনারা গড়ে তুলেন, তাহলে কিন্তু তবে তারা আসবে, তারা কিন্তু তারা এখানে আসতে চাইবে না। আচ্ছা, ইসলামী আন্দোলনের প্রতিনিধি আপনাকে একটু এই একই প্রশ্ন যে এখানকার কৃষকদের যে হাহাকার। আমাদের ঠাকুরগাঁও অবহেলিত বা বিশেষ করে কৃষকরা অবহেলিত বা হাহাকার হওয়ার পিছনে কারণ একটা হলো যে যখন যেই দল ক্ষমতায় ছিল প্রত্যেক দলেরই নেতা কর্মীরা ওই কৃষি পণ্যের উপরে যে একটা দমন পীড়ন, মানে সেখানে সিন্ডিকেটের মাধ্যমে ওই 1200 টাকার সার 1800 টাকা 2000 টাকায় কিনতে হয়। তারপরে সরকারের পক্ষ থেকে যে উন্নত মানের কিছু বীজ কৃষকের জন্য দেওয়া হয় সেগুলাও কিন্তু সাধারণ কৃষকরা খুঁজে পায় না। সেগুলাও কিন্তু ওই কিছু মানুষ মানে কিছু নেতাকর্মী যারা সেখানে বল প্রয়োগ করতে পারে তাদের মাধ্যমেই সেগুলো কিন্তু চলে যায়। এরপর হলো আপনাদের দলের সেই বল প্রয়োগ করার সক্ষমতা তৈরি হয়েছে না? আমরা তো আসলে বিগত দিনে এরকম বল আমাদের ছিল না,
এখন আমরা মোটামুটি হাঁটি হাঁটি পা পা করে আমাদের নেতাকর্মী তৈরি হয়েছে। তবে আমরা আমাদের আমিরের পক্ষ থেকে যে শিক্ষাটা তৈরির চেষ্টা করছেন আর কি। আমি কথাটা বলতেছি যে আমরা আমাদের আমিরের পক্ষ থেকে যেই শিক্ষাটা পেয়েছি সেটা হলো যে আল্লাহ ভীরু, সৎ এবং যোগ্য নেতৃত্ব আমাদেরকে তৈরি করতে হবে। যে জনগণের 1 টাকার যদি দুর্নীতি করা হয় সেটাও হাসরের মাঠে তাকে জবাবদিহি করতে হবে। আমরা তো সেই শিক্ষা পেয়েছি, যে কারণে ইসলামী আন্দোলনের কোনো নেতাকর্মী সেই বল প্রয়োগ করে কৃষকের কোনো জানমালের ক্ষতি করা বা ওই যে বীজ বা সিন্ডিকেটের মাধ্যমে কোনো কিছু আত্মসাৎ করার এই ধরনের সুযোগ আমাদের মধ্যে নেই। আর সেটার থেকে উত্তরণের জন্য আমি যেটা মনে করি, আমার আলমগীর ভাইয়ের সাথে আমিও সহমত পোষণ করছি যে আসলে আমাদের এই অবহেলিত এলাকাকে সচল করার জন্যে যে বড় বড় ব্যবসায়ীদেরকে এখানে এনে এখানে যদি আমরা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি, তাহলে আমাদের এই আলু ভুট্টা এগুলো যদি ইন্ডাস্ট্রি তৈরি হয় তাহলে এখানকার কৃষকরা উচ্চ দাম পাবে। আর এটার জন্য আমাদের সর্বপ্রথম দরকার বিমানবন্দর। আপনাদের কাছ থেকে প্রশ্ন নিতে চাই, যিনি প্রশ্ন করবেন ছোট করে যদি আপনার প্রশ্ন করেন, এই ওনাদের কাছে আমরা উত্তর চাইব, হাত তুলতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে আমার এই যে নেতৃবৃন্দ যারা আছেন, বললে তো ওনারা একটা প্রতিশ্রুতির কথা বলবেন যে হ্যাঁ আমরা বিশ্ববিদ্যালয় করব। মূলত এই বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে তাদের দলীয় কোনো পরিকল্পনা আছে কিনা? আচ্ছা, একটু ছোট করে যদি উত্তর দেন। জি, ধন্যবাদ। ছোট করে যদি আপনি আগে বলবেন। ইতিমধ্যে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, বিশেষ করে ঠাকুরগাঁও উন্নয়নের ফোরামের পক্ষ থেকে, ঠাকুরগাঁও উন্নয়নের চেয়ারম্যানের নেতৃত্বে ইতিমধ্যে আমরা শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি এবং শিক্ষা উপদেষ্টাকে আমরা জোরালোভাবে দাবি দিয়েছি যে আমরা ঠাকুরগাঁয় এই অবহেলিত এলাকার জন্য আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের দরকার। আমরা চেষ্টা অব্যাহত আছে, আমাদের চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ সামনে আরও চেষ্টা থাকবে। আচ্ছা, আপনি বলতে পারেন, তারপরে আসি। এটা আমাদের সাংগঠনিকভাবেও বিষয়টা আমরা চেষ্টা চালাচ্ছি। যদি আল্লাহ পাক তৌফিক দান করে হয়তো আমরাও আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমরা আরো জোরালো কাজ করবো ইনশাল্লাহ। আপনারা কি প্রতিশ্রুতি দিবেন নাকি সত্যি সত্যি এরকম কিছু? প্রতিশ্রুতি তো এখন সবাই আমাদের কাছেই চায় বেশি। অভিযোগ আমাদের দিক বেশি, প্রতিশ্রুতি আমাদের কাছে। আমাদের দল ক্ষমতায় যায়, আমরা বিশ্বাস করি ওই বিশ্ববিদ্যালয়ের যে জট খুলে যাবে। একটু ছোট করে আপনি বলবেন। যদি জাতীয় নাগরিক পার্টি ক্ষমতাসীন হয়, আমি আপনাদের নিকট আশ্বাস না, আমি বাস্তবায়ন করে দেখিয়ে দিতে চাই। এই অঞ্চলের জন্য আমাদের যে বিশেষ পরিকল্পনা সেটা হচ্ছে আমরা এই অঞ্চলে আমরা একটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করতে চাই। যেহেতু এই অঞ্চলের লোকজন কৃষির সাথে সম্পৃক্ত, হয়তোবা সেটা কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের জায়গা থেকে। ঠাকুরগাঁও আগের সরকারের সময় যেহেতু রেলমন্ত্রী ছিল পঞ্চগড়ের, সেই হেতু এখান দিয়ে রেলের ব্যবস্থা যখন করা হলো, এখন রেলের সেই রুগ্ন দশা, আবার সেই নতুন ট্রেন বাদ দিয়ে আবার হয়তো অন্য ট্রেন এখানে চালু করা হয়েছে এবং সেই ক্ষেত্রে আমাদের নজর নাই। এখানকার মহাসচিব এত বেশি পাওয়ারফুল একজন মানুষ হওয়া সত্ত্বেও এইরকম একটা কাণ্ড কিভাবে ঘটলো? আমি তো হয়তো বললাম যে আমাদের নাম দিয়ে আমাদের উপর অভিযোগগুলো হচ্ছে। রেলের রুগ্ন দশা, এটা আপনার কাছে আমি মানে স্বীকার করতে কোনো আপত্তি নেই। আমাদের দেশের যে বৈষম্য, উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল, আপনি হয়তো দক্ষিণাঞ্চলের মানুষ, আমরা উত্তরাঞ্চল যে বিশেষ করে আমরা সীমান্ত ঘেঁষা মানুষ। আমাদের জেলার পঞ্চগড় ঠাকুরগাঁও সীমান্ত 156 কিলোমিটার আমাদের সীমান্ত। আমাদের এই রেল 5 আগস্টের পর এই বগিগুলো চেঞ্জ করে রাজশাহী রুটে দিয়ে দেওয়া হয়েছে। আমরা যে বৈষম্য আন্দোলন থেকে আজকে যে সরকার পতনের আন্দোলনে গেলাম, আমাদের তো কথা ছিল এটাই যে আমরা বৈষম্যে যাব না, কিন্তু আমরা এখন যারা আন্দোলন করেছিলাম আমরাই বৈষম্যের শিকার হয়ে গেলাম। বিশেষ করে ঠাকুরগাঁও দিনাজপুর আমাদের 3টা ট্রেন যায় এখান থেকে, একতা যায়, দ্রুতযান যায়। আমরা এই ট্রেনগুলোর বগিগুলো আগে ভালো ছিল, ম্যানেজমেন্ট ভালো ছিল। আসলে এই ম্যানেজমেন্টটার কাজটা যাদের, এটা তো সরকারের কাজ, তার দপ্তরের কাজ। রেলওয়ে একটা মিনিস্ট্রি আছে, তার দপ্তর আছে, তাদের কাজ। আচ্ছা, পরের প্রশ্ন। আমরা চাচ্ছি যে এখানে যদি একটা বিনিয়োগ সুবিধা দিয়ে স্পেশালটা যদি ইনভেস্টমেন্ট প্যাকেজ সরকার থেকে এখানে করা হয় এবং এখানে যদি এই যে ইপিজেড এবং আমাদের স্পেশাল ইকোনমিক জোন এগ্রি বেসড কৃষি নির্ভর বা কৃষি সমৃদ্ধ যদি কোনো শিল্পাঞ্চল এখানে করানো হয়, তাহলে এই ঠাকুরগাঁও আর্থসামাজিক উন্নয়ন হবে এবং এখানকার যে কর্মসংস্থান, ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে। ঠাকুরগাঁওর সার্বিক উন্নয়ন হবে যদি এখানে আমরা কৃষিভিত্তিক শিল্প করতে পারি। তো এটা করবেন কিনা? ধন্যবাদ। আচ্ছা, এই বিষয় নিয়ে যদি আপনার কোনো মত থাকে, উনি যেটা বলেছেন না স্পেসিফিক প্রশ্ন বলে তার মতামত দিয়েছেন, সাথে সাথে যে উনি একজন এক্সপার্ট, তো ওনার মতামত দিয়েছেন যে এইভাবে যদি আপনাদের প্ল্যান থাকে
তাহলে হয়তো ঠাকুরগাঁওকে এগিয়ে নেওয়া সম্ভব। এই ঠাকুরগাঁও অবহেলিত এলাকাকে যদি আমরা উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কৃষিকে প্রাধান্য দিতে হবে এবং কৃষি যে উৎপাদন যে উৎপন্ন যে জিনিসগুলো হয় এগুলো আমাদের যেন ন্যায্য মূল্য কৃষকরা পায় সেটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। ইনশাল্লাহ আমি যে কথাগুলো বলেছি এখানে ইন্ডাস্ট্রির মাধ্যমে এই দাম বাড়ানো, এরপরে বিমানবন্দরের মাধ্যমে বড় বড় ব্যবসায়ীদেরকে এখানে বিনিয়োগ করার উৎসাহ দেওয়া, আমরা যদি ভবিষ্যতে জনগণ যদি আমাদেরকে সাপোর্ট দেয়, জনগণ যদি আমাদেরকে ক্ষমতায় দেয়, ইনশাল্লাহ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এগুলা ফার্স্ট প্রায়োরিটি আমরা দিব আর কি কৃষকের ক্ষেত্রে। আচ্ছা, প্রশ্নের মাঝখানেই প্রশ্ন আরও নিব, তার আগেই আমি আপনাদের কাছ থেকে 1 মিনিটের মধ্যে সবাইকে 1 মিনিট করে সময় দিতে চাই। সামনের নির্বাচনে আপনি এই মানুষগুলোর সামনে কী প্রতিশ্রুতি দিবেন? আপনারা আসলে এই ঠাকুরগাঁও নিয়ে ওখান থেকেই শুরু করি, এই ঠাকুরগাঁও নিয়ে আপনার যদি ছোট্ট করে একটু মানুষের সাথে শেয়ার করেন। আপনারা জানেন আমাদের এই জেলা সীমান্তবর্তী জেলা, নিরাপত্তার জন্য আমি মনে করছি যে আমাদের এই জেলাতে একটা ক্যান্টনমেন্ট স্থাপন করা প্রয়োজন। পাশাপাশি যে এগ্রিকালচারাল মানুষজন বেশি এখানে রয়েছে, আমরা চাই এখানে একটা এগ্রিকালচারাল ইকোনমিক জোন প্রতিষ্ঠা করার জন্য, এতে করে আর্থসামাজিক এবং এই অঞ্চলের মানুষজনের ভাগ্য উন্নয়ন ঘটবে। আমরা চাই এই অঞ্চলের যেহেতু এগ্রিকালচারাল জোন করতে হলে কিন্তু আমাদেরকে যোগাযোগ ব্যবস্থা উন্নতিকরণ করা দরকার। আমাদের জায়গা থেকে আমরা এখানে বিমানবন্দরকে প্রাধান্য দিয়েছি। এই বিমানবন্দরটি চালু হলে এখানে বিনিয়োগকারীরা আসবে এবং এগ্রিকালচার ইকোনমিক জোন করা সহজ হবে। পাশাপাশি এই অঞ্চলের জন্য বিশেষায়িত যে শিক্ষা প্রতিষ্ঠান এবং যে হাসপাতালের কথা বলা হচ্ছে, মানুষজন চিকিৎসা ক্ষেত্রে বঞ্চিত রয়েছে। বিশেষায়িত হাসপাতাল এবং চিকিৎসার জন্য যা করা দরকার সেরকম আমরা প্রয়োজনীয় উদ্যোগ নিব এবং কৃষকদের ক্ষেত্রে ভর্তুকি এবং প্রণোদনা, পাশাপাশি এই এলাকার লোকজনকে দক্ষ জনবল করে গড়ে তোলার জন্য আমরা কার্যকরী উদ্যোগ নেব। এবং আমরা চাই আমাদের যেহেতু এই অঞ্চলের নিজস্ব সাংস্কৃতিক রয়েছে, আমরা এই অঞ্চলে একটা সাংস্কৃতিক জোন প্রতিষ্ঠা করতে চাই। আচ্ছা, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জি, যদি জনগণ মনে করে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামকে আমরা ক্ষমতায় পাঠাবো, যদি আমরা ক্ষমতায় আসতে পারি, আমরা কয়েকটা বিষয় প্রায়োরিটি দেব। 1 নম্বর হলো আমাদের স্বাস্থ্য বিভাগ। এই স্বাস্থ্য বিভাগটাকে আমরা উন্নয়ন কীভাবে করা যায় এটা আমরা নজর দেব 1 নম্বরে। 2 নম্বরে হলো আমাদের যোগাযোগ বিভাগ। এই যোগাযোগটা আমাদের এই ঠাকুরগাঁও জেলায় প্রায় 2200 থেকে 2300 কিলোমিটার রাস্তা, এখন পর্যন্ত বোধহয় আমার জানা মতে 700 থেকে 800 কিলোমিটার রাস্তা পাকা হয়েছে, বাকিগুলো সব পড়ে আছে, ওইভাবে পড়ে আছে। এই যোগাযোগে কিভাবে উন্নত করা যায় এটা আমরা নজর দিব। স্বাস্থ্য বিভাগ, যোগাযোগ বিভাগ, এরপরে হইলো আপনার কৃষি যেটা উন্নয়নের জন্য যে চেষ্টাটা সেটা আমরা নজর দিব। এগুলো আমরা জনগণকে প্রতিশ্রুতি দিতে পারি যে এগুলো আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করার জন্য আমাদের 1 নম্বর প্রায়োরিটি থাকবে। আচ্ছা আচ্ছা, যে বিষয়গুলো উঠে এসেছে, স্বাস্থ্য, শিক্ষা এবং এগ্রিকালচার বেস শিল্প গড়ে তোলা, এই বিষয়গুলোকে সামনের দিনে আপনার যখন নির্বাচন হবে এই ব্যবস্থাগুলোকে রাজনীতিবিকরণ করবার জন্য সবচেয়ে বড় বিষয় যে আমরা বলছি এই সংবিধানের মধ্যে এমপিরা উপদেষ্টা, এই আইন সংশোধনের আমি দাবি জানাচ্ছি আজকের এখান থেকে। আচ্ছা, ছোট করে ইসলামী আন্দোলন, আমাদের যেটা সাংগঠনিক টার্গেট বা দলীয় টার্গেট সেটা হলো যদি এদেশের মানুষ ইসলামী আন্দোলনকে সমর্থন দিয়ে তাদেরকে ক্ষমতায় পাঠায়, তো আমি আমার ঠাকুরগাঁয়ের পক্ষ থেকে বা 1 আসনের পক্ষ থেকে আমি যেটা বলবো যে আমার যেগুলো বিষয় প্ল্যানের মধ্যে আছে সেটা হলো 1 নম্বর হলো বিমানবন্দর, কারণ বিমানবন্দরেই পারে আমাদের উত্তম যোগাযোগের ব্যবস্থা সুন্দর করতে। এরপর 2 নম্বর হলো বেকার সমস্যা, যে আজকে আমাদের সমাজের মধ্যে অনেক যুবক, হাজার হাজার যুবক বেকার, যারা শিক্ষিত যুবক বেকার, তাদেরকে কাজে লাগানো যাচ্ছে না। যদি আমরা ওই বিমানবন্দর করতে পারি এবং বড় বড় ব্যবসায়ীদেরকে এখানে আহ্বানের মধ্য দিয়া আমরা বড় বড় কলকারখানা, ইন্ডাস্ট্রি যদি গড়ে তুলতে পারি, তাহলে আমাদের ঠাকুরগাঁয়ের বেকার যুবকদের যে সমস্যাটা, বেকার সমস্যা, সেটা দূরীভূত হবে। এরপরে আমাদের যে আরেকটা টার্গেট আছে সেটা হলো যে যদি আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে বিনা সুদে যুবকদেরকে লোন দিয়ে তাদেরকে উদ্যোক্তা হিসাবে তৈরি করে তোলা। যদি উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে পারি তাহলে এক একজন যুবকের মাধ্যমে শত শত হাজার হাজার বেকার যুবকদের এই সমস্যা দূরীভূত হবে। স্বাস্থ্য খাতকে উন্নত করার জন্য, আধুনিকায়ন করার জন্য একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা, এটা খুবই জরুরি, সেটা আমরা করব ইনশাআল্লাহ। এরপরে যেহেতু আমাদের ঠাকুরগাঁও কৃষি প্রধান এলাকা, এই হিসাবে ঠাকুরগাঁয়ের কৃষকদেরকে আধুনিক মানে উন্নীত করার লক্ষ্যে একটা কৃষি কলেজ প্রতিষ্ঠা করা। আচ্ছা, এরপরে আমাদের সবচেয়ে বড় কথা যেটা, যে আমরা সরকারের বা জনগণের প্রত্যেকটা টাকা আমরা পাই পাই করে জনগণকে বুঝিয়ে দিব। অনেক ধন্যবাদ।
আমরা মাত্র 2টা প্রশ্ন নিব। আর ঠাকুরগাঁয়ের তো একটা নির্বাচনী ইস্তেহার থাকবে, এই ইস্তেহারে যেই বিষয়গুলো ঠাকুরগাঁয়ে সবচেয়ে বেশি প্রয়োজন, যেমন বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ইপিজেড নির্মাণ, তারপর আপনার ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, এগুলো বলেছেন, জি, এয়ারপোর্ট, এগুলো হলো আমাদের ঠাকুরগাঁয়ের সবচেয়ে বেশি প্রয়োজন ঠাকুরগাঁয় উন্নয়নের ক্ষেত্রে। এগুলো ওনাদের ম্যানিফেস্টোনে বা নির্বাচনী ঠাকুরগাঁয়ের লোকাল নির্বাচনী ইস্তেহারে ইনক্লুড করবেন কিনা বা আগামী দিনে কি পরিকল্পনা সেটা আমি জানতে চাই। এটা অলরেডি বলে ফেলেছি। জি, আমি জানি, আংশিক এটা পেয়েছি। জি, আমরা ইতিমধ্যেই আগামী মাসেই আপনারা দেখতে পাবেন যে ঠাকুরগাঁর নিয়ে একটা আমরা ছোট্ট আকারে লিফলেট তৈরি করে ফেলছি এবং ওখানে এই দফাগুলো দেওয়া আছে কি করতে চায় আগামী দিনে ঠাকুরগাঁয়ে মির্জা আলমগীর। এটা আপনারা আগামী দিনে দেখতে পাবেন। একটি সুন্দর বুকলেট আমরা বাইর করছি এবং এটা আমরা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিব। আচ্ছা, এনসিপি কিছু একটা বলতেছে খুব ছোট করে। আমরা যদি ক্ষমতাসীন হই বা আমরা যে আইনের কথা বলছি সেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং জনপ্রতিনিধিরা আমরা দেখেছি বিগত সময়ে তারা প্রশ্নের ঊর্ধ্বে ছিল। আমাদের সাথে যারা সম্পৃক্ত হবে, যারাই পরবর্তীতে ক্ষমতাসীন হবে, তাদেরকে আমরা প্রশ্নের মধ্যে রাখতে চাই। পাশাপাশি যারা মেম্বার অফ পার্লামেন্ট, আমরা দেখেছি সংসদরা অঞ্চলের উন্নয়ন কাজে মনোযোগী হয়। আমরা চাই মেম্বার অফ পার্লামেন্টের কাজ হচ্ছে আইন তৈরি করা, স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকার উন্নয়নে মনোনিবেশ করবে। ধন্যবাদ। আচ্ছা, জবাবদিহিতার আমি আপনাকে নিশ্চিত বলতে পারি যে আগামী দিনে যদি বিএনপির সরকার গঠন হয় তাহলে এই রাষ্ট্র কাঠামো মেরামত হবে। এটা আপনারা প্রতিদিন দেখছেন যে বিএনপির নেতৃত্ব এটা বলে যাচ্ছে এবং এটা যদি না করতে পারে তাহলে আমরা তো একটা পতিত দেখেছি, তাহলে ওই পতিতে আমাদেরকে নিবেদিত হতে হবে। আচ্ছা, আমরা 30 সেকেন্ডে একটু আপনার কাছ থেকে শুনবো, আমরা একদম শেষের দিকে। জনগণের যে দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বসানো হয়েছিল যে সংস্কার, কারণ সংস্কার যদি না হয় তাহলে পরবর্তী সরকার যেই নতুন করে আসবে সে সুন্দর জবাবদিহিতা তার মধ্যে পাওয়া যাবে না। এরপরে হলো দৃশ্যমান বিচার, সেই বিচারেরও কার্যক্রম কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। এরপরে হলো জবাবদিহিতার জন্য যদি জাতীয় সরকার হয়, যেটা পিআর পদ্ধতির মাধ্যমে সম্ভব, যদি পিআর পদ্ধতির মাধ্যমে এদেশে নির্বাচন হয়, সর্বদলীয় সরকার তৈরি হয়, জাতীয় সরকার তৈরি হয়, তাহলে কেউ কিন্তু স্বৈরাচার গড়ে উঠতে পারবে না, তখন জবাবদিহিতার মূলক সরকার তৈরি হবে, এটা আমি মনে করি। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা সামনে বসা আছেন, যারা টেলিভিশন সেটের সামনে আছেন, আপনাদেরকেও ধন্যবাদ। এই ঠাকুরগাঁও, তার এখানকার যিনি নেতা তিনি বলেছেন সবার আগে ঠাকুরগাঁও, যার যার জেলা, যার যার এলাকা যদি সে এইভাবেই অন করে আসলে একটা জায়গায় পৌঁছানো সম্ভব। 26-এর নির্বাচনের আজকের এপিসোড ঠাকুরগাঁও থেকে এখানেই আমরা শেষ করছি। সবার জন্য শুভকামনা।